ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। আরে বাহ, তুমি একদম সঠিক জায়গায় এসেছো। জেনেটিক্সের এই বিশাল সমুদ্রে ডুব দিতে গেলে দরকার একটি ভালো কম্পাস আর একজন অভিজ্ঞ পথপ্রদর্শক। আমরা সায়েন্স কোড বাংলা তোমার সেই পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ এবং মজার করে তোমাদের সামনে তুলে ধরা, যাতে পড়াটার পড়া না থেকে একটা দারুণ গল্প হয়ে ওঠে। তাহলে আর দেরি কেন, চলো বংশগতির রহস্য উন্মোচন করি। জিনতত্ত্বের A to Z গাইড ফর মাধ্যমিক অ্যান্ড নিট এক্সাম। আমরা তো প্রায় সবাই দেখি যে আমরা আমাদের বাবা মায়ের মতো বা হয়তো দাদু দিদার মতো দেখতে হই। কোনো না কোনো দিক দিয়ে মিল থাকেই, কিন্তু এটা কিভাবে হয়? মানে এই মিলগুলো, এই বৈশিষ্ট্যগুলো ঠিক কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়? এই যে রহস্য, এটাই হলো বংশগতি। আজকে আমরা এই বিষয় নিয়ে একটু গভীরে যাব। আমরা বংশগতির একেবারে মূল ধারণাগুলো বোঝার চেষ্টা করব। গ্রেগর মেন্ডেলের সেই বিখ্যাত কাজগুলো নিয়েও কথা বলবো, আর কিছু সাধারণ জিনগত রোগ নিয়েও আলোচনা করব। আমাদের চেষ্টা থাকবে এই জেনেটিক্সের বিষয়টাকে যতটা সম্ভব সহজ করে তোলার। তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। বংশগতি বা হেরিডিটি, এ ব্যাপারটা আসলে কি? খুব সহজ করে বললে বংশগতি বা হেরিডিটি হল মানে সেই জৈব প্রক্রিয়াটা যার মাধ্যমে বাবা মায়ের বা পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। আচ্ছা। আর যে বিজ্ঞানটা এই পুরো বিষয়টা নিয়ে গবেষণা করে, আলোচনা করে, সেটাই হল জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। বুঝেছি। আর এই যে বৈশিষ্ট্যগুলো যায়, এর মূলে কি থাকে? মানে এককটা কি? এর মূলে রয়েছে জিন। জিন? হ্যাঁ, একে আপনি ভাবতে পারেন আমাদের শরীরের এক একটা ছোট্ট নির্দেশনার মতো। নির্দেশনার মতো। হ্যাঁ, যেমন ধরুন আমাদের চুলের রং কি হবে বা চোখের মনির রং, আমরা লম্বা হব না বেটে হব, এই সব কিছুর যে কোড বা সংকেত, সেটাই জিনের মধ্যেই লেখা থাকে। আর রাসায়নিকভাবে বলতে গেলে জিন হল ডিএনএর একটা নির্দিষ্ট অংশ আর কি। তার মানে জিন হলো জীবনের নকশা বা ব্লুপ্রিন্টের অংশ। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। ধরুন চোখের রঙের জিন, এটা কি সবার ক্ষেত্রে একটাই, নাকি এরও বিভিন্ন ধরন হয়? ঠিক এই পয়েন্টটাতেই আসছে অ্যালিলের ধারণা। একটা নির্দিষ্ট জিনের মানে বিভিন্ন রূপ বা ভার্সন থাকতে পারে। ওহ! যেমন চোখের রঙের জিনের কথাই ধরুন, এর একটা অ্যালিল হয়তো বাদামি চোখের জন্য দায়ী, আবার অন্য একটা অ্যালিল হয়তো নীল চোখের জন্য। একই জিনের এই যে বিভিন্ন রূপ, এগুলোকেই বলে অ্যালিল। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আমরা এক জোড়া অ্যালিল পাই, একটা মায়ের থেকে আর একটা বাবার থেকে। দারুণ। তাহলে এই অ্যালিলগুলো মিলিয়ে আমাদের বৈশিষ্ট্য তৈরি করে। এখানে আরও দুটো শব্দ খুব ব্যবহার হয়, ফিনোটাইপ আর জিনোটাইপ। এ দুটো একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, খুব জরুরি দুটো টার্ম। ফেনোটাইপ মানে হল কোনো জীবের সেই বৈশিষ্ট্যগুলো যা আমরা বাইরে থেকে দেখতে পাই বা পরিমাপ করতে পারি। যেমন? যেমন ধরুন মটর গাছের ক্ষেত্রে লম্বা হওয়া বা বেটে হওয়া, অথবা ফুলের রং বেগুনি কি সাদা, এগুলো হলো ফেনোটাইপ, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আর কি। আচ্ছা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আর জিনোটাইপ? আর জিনোটাইপ হলো ওই জীবের জিনগত গঠনটা, মানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য তার ভেতরে অ্যালিলের জোড়াটা ঠিক কেমন। ধরা যাক লম্বা হওয়ার জন্য জিনোটাইপ হতে পারে টিটি বা টিটি, আর বেটে হওয়ার জন্য টিটি। এই ভেতরের কম্বিনেশনটাই হলো জিনোটাইপ। এটা বাইরে থেকে দেখা যায় না। বোঝা গেল, জিনোটাইপ ভেতরের ব্যাপার, ফেনোটাইপ বাইরের প্রকাশ। কিন্তু একটা প্রশ্ন, সব অ্যালিল কি সমানভাবে প্রকাশ পায়? মানে সমান শক্তিশালী? না, এখানেই আসছে প্রকট আর প্রচ্ছন্ন গুণের ধারণা। যখন দুটো ভিন্ন অ্যালিল একসাথে থাকে, ধরুন টিটি অবস্থা, তখন যে অ্যালিলটা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাকে বলে প্রকট বা ডমিন্যান্ট অ্যালিল। যেমন লম্বা হওয়াটা? হ্যাঁ, মটর গাছের ক্ষেত্রে লম্বা হওয়ার অ্যালিলটা টি, প্রকট। আর যে অ্যালিলটা এই প্রকট অ্যালিলের উপস্থিতিতে চাপা পড়ে যায়, মানে প্রকাশ পেতে পারে না, সেটা হলো প্রচ্ছন্ন বা রিসেসিভ অ্যালিল। যেমন বেটে হওয়ার অ্যালিল টি। তাহলে প্রচ্ছন্নটা কখন প্রকাশ পাবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা তখনই ফেনোটাইপে দেখা যাবে যখন দুটো অ্যালিলই প্রচ্ছন্ন হবে, মানে হোমোজাইগাস অবস্থা, যেমন টি টি। পরিষ্কার হলো ব্যাপারটা। আচ্ছা, আমরা এত সহজে এখন জিন, অ্যালিল, প্রকট, প্রচ্ছন্ন এই সব নিয়ে কথা বলছি, এর পেছনে তো একজনের বিরাট অবদান আছে, তাই না? অবশ্যই, গ্রেগর জোহান মেন্ডেল।
শতকের একজন অস্ট্রিয়ান মঙ্ক বা ধর্মযাজক। তিনি প্রথম তার মঠের বাগানে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে বংশগতির এই মূল সূত্রগুলো আবিষ্কার করেন। তাকেই তো ফাদার অফ জেনেটিক্স বলা হয়। একদম, ফাদার অফ জেনেটিক্স। ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি প্রায় ৮ বছর মানে ১৮৫৬ থেকে ১৮৬৩ সাল পর্যন্ত ভীষণ ম্যাটিকিউলাসভাবে ডেটা কালেক্ট করেন, অ্যানালাইসিস করেন। কিন্তু তার জীবদ্দশায় সেই কাজের গুরুত্ব কিন্তু কেউ বোঝেনি। বলেন কি? হ্যাঁ, প্রায় ৩৫ বছর পর অন্য বিজ্ঞানীরা যখন একই রকম কাজ করতে গিয়ে মেন্ডেলের পুরনো পেপারটা খুঁজে পান, তখন তার কাজের আসল মূল্যটা বোঝা যায়। ভাবা যায় এত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার এতদিন পরে স্বীকৃতি পেল। আচ্ছা, উনি মটর গাছে কেন বেছে নিয়েছিলেন, অন্য কিছু নয় কেন? এর পেছনে কয়েকটা খুব ভালো কারণ ছিল। প্রথমত, মটর গাছে অনেকগুলো স্পষ্ট মানে যাকে বলে বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। লম্বা, বেটে, গোল কুঞ্চিত বীজ এরকম। এগুলো খুব সহজেই চোখে দেখে আলাদা করা যেত। সুবিধা হয়েছিল নিশ্চয়ই। ঠিক। দ্বিতীয়ত, মটর ফুল এমন যে এতে নিজে নিজেই পরাগসংযোগ বা সেলফ পলিনেশন হয়। ফলে বিশুদ্ধ চরিত্রের গাছ বা পিওর লাইন পাওয়াটা সহজ ছিল। আবার দরকার মতো দুটো আলাদা গাছের মধ্যে কৃত্রিমভাবে পরাগসংযোগ বা ক্রস পলিনেশন করানো কঠিন ছিল না। আর মটর গাছের জীবনচক্রটাও বেশ ছোট, মানে কম সময়েই কয়েকটা জেনারেশনের ফলাফল দেখা সম্ভব হয়েছিল। এগুলো মিলিয়েই মটর গাছ ছিল ওনার পরীক্ষার জন্য একেবারে আদর্শ। উনি ঠিক কোন কোন বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন খেয়াল আছে? হ্যাঁ, উনি মূলত ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। যেমন ধরুন, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বনাম বেটে, বীজের আকার গোল বনাম কুঞ্চিত, বীজপত্রের রং হলুদ বনাম সবুজ, ফুলের রং বেগুনি বনাম সাদা, শুঁটির আকৃতি মানে ফোলা বা খাঁজকাটা, শুঁটির রং সবুজ বনাম হলুদ, আর ফুলের অবস্থান মানে কাণ্ডের পাশে হচ্ছে না ডগায় হচ্ছে, এই ৭টা জোড়া। বাহ, ৭ জোড়া বৈশিষ্ট্য। আচ্ছা, এবার ওনার সেই বিখ্যাত পরীক্ষাগুলোর কথা আসা যাক। প্রথমে বোধহয় একসংকর জনন বা মোনোহাইব্রিড ক্রস। হ্যাঁ, মোনোহাইব্রিড ক্রস। এখানে মেন্ডেল শুধু একটা বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় যায় সেটা দেখেছিলেন। যেমন ধরুন, উনি একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ যার জিনোটাইপ ধরা যাক টিটি, সেটার সাথে একটা বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ টিটি ক্রস করালেন। এই দুটো হলো পেরেন্টাল বা পি জেনারেশন। ফলাফল কি হলো F1 জেনারেশনে? F1 বা প্রথম অপত্যজনুতে দেখা গেল সব গাছই লম্বা হয়েছে, প্রত্যেকটা। যদিও এদের জিনোটাইপ ছিল কিন্তু সংকর, মানে হেটেরোজাইগাস টিটি। তার মানে বেটে হওয়ার বৈশিষ্ট্যটা গেল কোথায়? এখানেই মেন্ডেলের প্রথম পর্যবেক্ষণ। তিনি বুঝলেন লম্বা হওয়ার অ্যালিলটা ক্যাপিটাল টি বেটে হওয়ার অ্যালিলের টির ওপর প্রকট। তাই টিটি অবস্থাতেও গাছ লম্বা হচ্ছে, বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। কিন্তু সেটা কি পুরোপুরি হারিয়ে গেল? না, এখানেই আসল মজাটা। মেন্ডেল এরপর কি করলেন, ওই F1 জেনারেশনের লম্বা গাছগুলোর টিটির মধ্যে আবার সেলফ পলিনেশন বা স্বপরাগামিলন ঘটালেন। আচ্ছা। এর ফলে যে F2 বা দ্বিতীয় অপত্যজনু তৈরি হল, সেখানে দেখা গেল শুধু লম্বা গাছই নয়, বেটে গাছও আবার ফিরে এসেছে। কি অনুপাতে? গুণে দেখা গেল লম্বা আর বেটে গাছের অনুপাতটা প্রায় 3:1, মানে প্রতি 3টে লম্বা গাছের জন্য একটা করে বেটে গাছ। দারুণ। তার মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হারায়নি, শুধু F1-এ চাপা পড়েছিল। আচ্ছা, জিনোটাইপের দিক থেকেও কি কোনো নির্দিষ্ট অনুপাত ছিল? হ্যাঁ, এবং সেটা আরও গুরুত্বপূর্ণ। জিনোটাইপের অনুপাতটা ছিল বিশুদ্ধ লম্বা টিটি, সংকর লম্বা টিটি, বিশুদ্ধ বেটে টিটি = 1:2:1। 1:2:1। ঠিক। এই যে নির্দিষ্ট গাণিতিক অনুপাত পাওয়া গেল, এটাই প্রমাণ করল যে বৈশিষ্ট্যগুলো কোনো তরলের মতো মিশে যায় না, বরং নির্দিষ্ট একক বা ফ্যাক্টর, যাকে আমরা এখন জিন বলি, দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর গ্যামেট বা জননকোষ তৈরির সময় এই ফ্যাক্টরগুলো বা অ্যালিলগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এটা গেল একটা বৈশিষ্ট্য নিয়ে। উনি কি একাধিক বৈশিষ্ট্য একসাথে পর্যবেক্ষণ করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। সেটাকে বলে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। এখানে উনি দুটো ভিন্ন বৈশিষ্ট্য একসাথে কিভাবে সঞ্চারিত হয় সেটা দেখেন। যেমন ধরুন, উনি এমন একটা গাছের সাথে ক্রস করালেন যার বীজ ছিল গোলাকার আর হলুদ। ধরা যাক জিনোটাইপ
RRYY, যেখানে R মানে গোলাকার, R মানে কুঞ্চিত, Y মানে হলুদ, Y মানে সবুজ, আর R ও Y দুটোই প্রকট। আর অন্য গাছটার বীজ ছিল কুঞ্চিত ও সবুজ, RRYY। বেশ জটিল কম্বিনেশন। এক্ষেত্রে F1 জেনারেশন কেমন ছিল? নিশ্চয়ই সব প্রকট। একদম। F1 জেনারেশনের সব গাছের বীজই হল গোলাকার আর হলুদ। জিনোটাইপ হল RRYY। সব প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পেল। আচ্ছা, কিন্তু F2তে কি হলো যখন F1গুলোর মধ্যে ক্রস করানো হলো? F2তেই আসল ব্যাপারটা বোঝা গেল। দেখা গেল শুধু প্যারেন্টাল কম্বিনেশন মানে গোলাকার হলুদ আর কুঞ্চিত সবুজই নয়, দুটো নতুন কম্বিনেশনও তৈরি হয়েছে, গোলাকার সবুজ আর কুঞ্চিত হলুদ। নতুন কম্বিনেশন? তার মানে কি বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে মিশেছে? মানে বীজের আকার আর রং এরা কি নিজেদের মতো করে কম্বাইন করেছে? ঠিক তাই। এটাই ছিল মেন্ডেলের আর একটা যুগান্তকারী পর্যবেক্ষণ। আর এখানেও একটা চমৎকার গাণিতিক অনুপাত দেখা গেল। F2 জেনারেশনে এই 4 রকম ফেনোটাইপের অনুপাতটা ছিল গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ ইজ ইকুয়াল টু 9:3:3:1। 9:3:3:1। হ্যাঁ, এই 9.3:3 অনুপাতটাই প্রমাণ করে যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য যে জিন জোড়াগুলো থাকে, যেমন আকার আর রং, সেগুলো গ্যামেট তৈরির সময় একে অপরের থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়। মানে কোন অ্যালিল কোন গ্যামেটে যাবে সেটা অন্য বৈশিষ্ট্যের অ্যালিলের ওপর নির্ভর করে না। দারুণ! এই দুটো পরীক্ষা মানে মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রস থেকেই কি মেন্ডেলের সেই বিখ্যাত সূত্রগুলো এসেছে? হ্যাঁ, মূলত এই পরীক্ষাগুলোর ফলাফলের ওপর ভিত্তি করেই মেন্ডেল তার দুটো প্রধান সূত্র দিয়েছিলেন। কি কি সেগুলো? প্রথমটা হল পৃথকীকরণের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এটা মূলত মনোহাইব্রিড ক্রস থেকে পাওয়া। এটা বলে যে একটা বৈশিষ্ট্যের জন্য যে একজোড়া অ্যালিল থাকে, সেগুলো গ্যামেট বা জননকোষ তৈরির সময় একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ফলে প্রত্যেকটা গ্যামেটে ওই জোড়ার যে কোনো একটা অ্যালিলই যায়। আচ্ছা, মানে গ্যামেটে হয় টি যাবে, নয়তো টি যাবে, কিন্তু দুটো একসাথে নয়। ঠিক তাই। আর দ্বিতীয় সূত্রটা হল স্বাধীন বিন্যাসের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটা ডাইহাইব্রিড ক্রস থেকে পাওয়া। এটা বলে যখন দুই বা তার বেশি জোড়া বৈশিষ্ট্য একসাথে সঞ্চারিত হয়, তখন প্রত্যেক জোড়া অ্যালিল অন্য জোড়াগুলো থেকে স্বাধীনভাবে বিন্যস্ত হয়। মানে বীজের আকারের অ্যালিল আর বা আর কোন গ্যামেটে যাবে সেটা বীজের রঙের অ্যালিল ওয়াই বা ওয়াই কোন গ্যামেটে যাবে তার উপর নির্ভর করে না, ওরা স্বাধীন। এই সূত্রগুলো তো জেনেটিক্সের একেবারে ভিত্তি তৈরি করে দিয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এগুলো কি সব ক্ষেত্রেই একদম অক্ষরে অক্ষরে খাটে, নাকি এর কোনো ব্যতিক্রমও দেখা যায়? খুব ভালো প্রশ্ন। দেখুন, বিজ্ঞানের নিয়ম যেমন থাকে তার ব্যতিক্রমও প্রায়শই দেখা যায়। মেন্ডেলের সূত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হলেও এর কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম বা বলতে পারেন এক্সটেনশন আছে। যেমন ধরুন অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এখানে কি হয়, হেটেরোজাইগাস অবস্থায় ধরুন আর কোনো অ্যালিলই পুরোপুরি প্রকট হতে পারে না, ফলে একেবারে মাঝামাঝি একটা ফেনোটাইপ দেখা যায়। মাঝামাঝি উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই। যেমন ধরুন স্ন্যাপড্রাগন বা সন্ধ্যামালতী ফুল। একটা লাল ফুলের গাছের সাথে একটা সাদা ফুলের গাছের ক্রস করালে F1 জেনারেশনের সব ফুল কিন্তু লাল বা সাদা হয় না, হয়ে যায় গোলাপি আর মানে লাল আর সাদার মাঝামাঝি একটা রং। ও, তার মানে এখানে লাল রঙের অ্যালিলটা সাদা রঙের অ্যালিলটাকে পুরোপুরি চাপতে পারছে না। অনেকটা সেরকমই। আরেকটা মজার ব্যতিক্রম হল সহপ্রকটতা বা কো-ডমিনেন্স। সহপ্রকটতা? হ্যাঁ, এখানে হেটেরোজাইগাস অবস্থায় দুটো ভিন্ন অ্যালিলই একসাথে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করে। কোনোটা চাপে না, কোনোটা মেশেও না, দুজনেই সমানভাবে প্রকাশিত হয়। এর উদাহরণ কি? এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল আমাদের মানুষের এবিও ব্লাড গ্রুপ। যাদের জিনোটাইপ IA/IB, তাদের রক্তের লোহিত কণিকায় A অ্যান্টিজেনও থাকে, আবার B অ্যান্টিজেনও থাকে। দুটোই একসাথে সম্পূর্ণভাবে প্রকাশ পায়, ফলে ব্লাড গ্রুপ হয় AB। এখানে IA অ্যালিল বা IB অ্যালিল কেউ কারো ওপর প্রকট নয়, দুজনেই সহপ্রকট। আচ্ছা, এবিও ব্লাড গ্রুপ তো মনে হচ্ছে আরেকটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। মানে এখানে তো মনে হয় দুটোর বেশি অ্যালিল থাকে।
মেন্ডেল তো বলেছিলেন একজোড়া অ্যালিল থাকে। ঠিক ধরেছেন, এটা হলো মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিলের উদাহরণ। মেন্ডেলের পরীক্ষায় প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে অ্যালিল ছিল, যেমন টি আর টি বা আর আর আর। কিন্তু বাস্তবে অনেক জিনের ক্ষেত্রে একটা পপুলেশনের মধ্যে দুটোর বেশি অ্যালিল থাকতে পারে। এবিও ব্লাড গ্রুপের কথাই ধরুন। মানব পপুলেশনে এই জিনটার জন্য 3টে প্রধান অ্যালিল আছে, আইএ, আইবি আর আই বা আইও। 3টে? হ্যাঁ, 3টে। অবশ্যই একজন মানুষের শরীরে এই 3টের মধ্যে যে কোনো দুটোই থাকবে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে পাওয়া। এই 3টে অ্যালিলের বিভিন্ন কম্বিনেশনেই আমরা এ, বি, এবি আর ও এই 4 রকম প্রধান ব্লাড গ্রুপ পাই। আইএ আর আইবি হল আয়ের উপর প্রকট, কিন্তু নিজেদের মধ্যে সহপ্রকট। বেশ জটিল, কিন্তু ইন্টারেস্টিং। আচ্ছা, জেনেটিক্সের আলোচনায় আরও দুটো শব্দ প্রায় শোনা যায়, ব্যাকক্রস আর টেস্ট ক্রস। এগুলো একটু সংক্ষেপে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাকক্রস মানে হল F1 জেনারেশনের কোনো একটা জীবের সাথে তার পেরেন্টাল বা জনিত্রীজনুর পি জেনারেশনে যে কোনো একটার ক্রস করানো। ধরুন, মেন্ডেলের পরীক্ষায় লম্বা টিটি F1 গাছের সাথে বিশুদ্ধ লম্বা টিটি পেরেন্ট বা বিশুদ্ধ বেটে টিটি পেরেন্ট গাছের ক্রস করানো হলো। এটাই ব্যাকক্রস। আর টেস্ট ক্রস? টেস্ট ক্রস হল আসলে এক বিশেষ ধরনের ব্যাকক্রস, যার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হল কোনো জীবের অজানা জিনোটাইপ বের করা। কিভাবে? ধরুন, আপনি একটা মটর গাছ পেয়েছেন যেটা লম্বা। এখন এটা ফেনোটাইপ দেখে বুঝলেন, কিন্তু এর জিনোটাইপ কি? এটা কি বিশুদ্ধ লম্বা টিটি নাকি সংকর লম্বা টিটি? এটা জানার জন্যই টেস্ট ক্রস করা হয়। আচ্ছা, কার সাথে ক্রস করানো হয়? এক্ষেত্রে ওই অজানা জিনোটাইপের জীবটার, যার ফিনোটাইপ প্রকট, সাথে একটা বিশুদ্ধ প্রচ্ছন্ন বা হোমোজাইগাস রিসেসিভ জীব, যেমন ব্যাটে টিটি গাছ, ক্রস করানো হয়। ক্রস করার পর যে অপত্য বা ফলাফল পাওয়া যায়, তাদের অনুপাত দেখেই বোঝা যায় যে ওই অজানা জিনোটাইপটা টিটি ছিল নাকি টিটি। এটা ব্রিডার্সদের জন্য, মানে যারা গাছপালা বা পশু পাখির প্রজনন নিয়ে কাজ করেন, তাদের জন্য খুব দরকারি একটা টেকনিক। বুঝেছি, বেশ কাজের জিনিস। আচ্ছা, এবার একটু মোটর গাছ বা ফুলের জগৎ থেকে বেরিয়ে আমাদের মানুষের দিকে আসা যাক। আমাদের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়? মানে একটা শিশু ছেলে হবে না মেয়ে হবে, এটা ঠিক কিসের ওপর নির্ভর করে? মানুষের প্রত্যেকটা দেহকোষে মোট 23 জোড়া অর্থাৎ 46টা ক্রোমোজোম থাকে। 46টা? হ্যাঁ, এর মধ্যে প্রথম যে 22 জোড়া মানে 44টা ক্রোমোজোম, সেগুলোকে বলে অটোজোম। এগুলো আমাদের শরীরের নানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম দেখতে। আর বাকি এক জোড়া? শেষ জোড়া মানে 23 নম্বর জোড়াটা হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোসোম। এটাই প্রধানত লিঙ্গ নির্ধারণ করে। মহিলাদের ক্ষেত্রে এই জোড়াটা হলো দুটি এক্স ক্রোমোজোম XX, আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম আর একটা তার থেকে ছোট ওয়াই ক্রোমোজোম XY। তার মানে এই এক্স আর ওয়াই ক্রোমোজোমই ঠিক করে দেয় লিঙ্গ? মূলত ওয়াই ক্রোমোজোমটার উপস্থিতি বা অনুপস্থিতি লিঙ্গ নির্ধারণে মূল ভূমিকা নেয়। ওয়াই ক্রোমোজোমের ওপর SRY সেক্স ডিটারমাইনিং রিজন ওয়াই নামে একটা জিন থাকে। SRY জিন? হ্যাঁ, এই জিনটা যদি থাকে এবং কাজ করে, তাহলে ভ্রূণ অবস্থাতেই পুরুষ জননাঙ্গ বা টেস্টেস তৈরি হতে শুরু করে। এই টেস্টেস থেকে পরে পুরুষ হরমোন বেরোয় এবং ধীরে ধীরে পুরুষালী বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। মানে XY হলে পুরুষ। আর যদি ওয়াই না থাকে, মানে XX হলে? যদি ওয়াই ক্রোমোজোম না থাকে বা ওই SRY জিনটা অনুপস্থিত বা অকেজো হয়, যেমনটা মহিলাদের ক্ষেত্রে হয় XX, তাহলে ভ্রূণটা স্বাভাবিকভাবেই ডিম্বাশয় বা ওভারি সহ মহিলা হিসেবে বিকশিত হয়। তাহলে সহজ কথায় ওয়াই ক্রোমোজোম থাকলেই পুরুষ, না থাকলে মহিলা? একদম সহজ করে বললে তাই। তাহলে একটা প্রশ্ন, সন্তানের লিঙ্গ নির্ধারণে আসলে কার ভূমিকা প্রধান, মায়ের না বাবার? দেখুন, মায়ের ডিম্বাণুতে তো সবসময় একটাই সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হলো X, কারণ মায়ের নিজের ক্রোমোজোম XX। ঠিক। কিন্তু বাবার শুক্রাণু বা স্পর্মে 50% ক্ষেত্রে X ক্রোমোজোম থাকে, আর বাকি 50% ক্ষেত্রে Y ক্রোমোজোম থাকে, কারণ বাবার সেক্স ক্রোমোজোম হলো XY। ও আচ্ছা।
এবার ডিম্বাণুর সাথে যদি এক্স বহনকারী শুক্রাণু মিলিত হয় তাহলে জাইগোটটা হবে XX মানে কন্যা সন্তান, আর যদি ওয়াই বহনকারী শুক্রাণু মিলিত হয় তাহলে জাইগোট হবে XY মানে পুত্র সন্তান। সুতরাং জৈবিকভাবে দেখতে গেলে সন্তানের লিঙ্গ কি হবে সেটা বাবার থেকে আসা শুক্রাণুর ক্রোমোজোমের উপরই নির্ভর করছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, বংশগতির সূত্র ধরে যদি আমরা এগোই তাহলে কিছু জিনগত রোগের কথাও আসে। এগুলো কিভাবে ছড়ায় বা কাদের মধ্যে বেশি দেখা যায়? যেমন থ্যালাসেমিয়া, এটা তো বেশ শোনা যায়। হ্যাঁ, থ্যালাসেমিয়া আমাদের দেশে বা এই অঞ্চলে বেশ কমন একটা বংশগত রোগ। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ মানে হলো এই রোগের জন্য দায়ী যে ত্রুটিপূর্ণ জিনটা সেটা অটোজোম ক্রোমোজোমের উপর থাকে, সেক্স ক্রোমোজোমে নয়। আর রিসেসিভ মানে হলো রোগটা প্রকাশ পাওয়ার জন্য একজন মানুষকে তার বাবা এবং মা দুজনের কাছ থেকেই একটা করে ত্রুটিপূর্ণ জিন পেতে হবে, অর্থাৎ তার জিনোটাইপটা ওই সঠিক নির্দিষ্ট ত্রুটিপূর্ণ অ্যালিলের জন্য হোমোজাইগাস হতে হবে। কি হয় এই রোগে? এই রোগে হিমোগ্লোবিন তৈরিতে সমস্যা হয়। হিমোগ্লোবিন তো আমাদের রক্তের লোহিত কণিকায় থাকে আর অক্সিজেন পরিবহন করে। তো থ্যালাসেমিয়ায় ঠিকমতো হিমোগ্লোবিন তৈরি না হওয়ার ফলে মারাত্মক রক্তাল্পতা বা অ্যানেমিয়া দেখা দেয়। রোগীকে নিয়মিত রক্ত নিতে হয়। তার মানে যদি বাবা মায়ের একজনের শুধু জিনটা থাকে তাহলে? যদি বাবা বা মায়ের মধ্যে শুধু একজন বাহক হন, মানে তার একটা স্বাভাবিক জিন আর একটা ত্রুটিপূর্ণ জিন থাকে, হেটেরোজাইগাস অবস্থা, তাহলে তিনি নিজে সাধারণত সুস্থই থাকেন বা খুব সামান্য লক্ষণ দেখা যায়। এদেরকে বলে থ্যালাসেমিয়া মাইনর বা বাহক। আর যদি দুজনেই বাহক হন? সমস্যাটা হয় তখনই যদি বাবা এবং মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে তাদের প্রত্যেক সন্তান জন্মানোর সময় 25% সম্ভাবনা থাকে যে সন্তানটি থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মাবে, মানে দুটোই ত্রুটিপূর্ণ জিন পাবে এবং রোগে আক্রান্ত হবে। 50% সম্ভাবনা থাকে যে সন্তানটি বাহক হবে, বাবা মায়ের মতো, আর 25% সম্ভাবনা থাকে যে সন্তানটি সম্পূর্ণ সুস্থ হবে, দুটোই স্বাভাবিক জিন পাবে। ওহ, তার মানে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে জানাটা খুব জরুরি। একদম। বিশেষ করে যে পরিবারগুলোতে থ্যালাসেমিয়ার ইতিহাস আছে বা যে কমিউনিটিতে এর প্রকোপ বেশি, সেখানে বিয়ের আগে পাত্রপাত্রী উভয়েরই থ্যালাসেমিয়া স্ক্রিনিং বা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। তাহলে আগে থেকেই ঝুঁকিটা জানা যায়। আচ্ছা, আরেকটা রোগের নামও খুব শোনা যায়, হিমোফিলিয়া। এটাও কি বংশগত? হ্যাঁ, হিমোফিলিয়াও একটা গুরুত্বপূর্ণ বংশগত রোগ। তবে এর বংশগতির ধরনটা থ্যালাসেমিয়ার চেয়ে আলাদা। এটা হলো এক্স লিঙ্কড রিসেসিভ রোগ। এক্স লিঙ্কড মানে এটা এক্স ক্রোমোজোমের সাথে যুক্ত? ঠিক তাই। এই রোগের জন্য দায়ী জিনটা এক্স ক্রোমোজোমের ওপর থাকে, আর এটাও রিসেসিভ। হিমোফিলিয়াতে হয় কি, রক্ত জমাট বাঁধার জন্য কিছু জরুরি প্রোটিন বা ফ্যাক্টর ঠিকমতো তৈরি হয় না বা কম তৈরি হয়। ফলে কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না। এক্স লিঙ্কড হওয়ার জন্য কি এটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়? একদম ঠিক ধরেছেন। যেহেতু পুরুষদের সেক্স ক্রোমোজোম হল XY, তাদের একটাই মাত্র এক্স ক্রোমোজোম থাকে। তাই ওই একটা এক্স ক্রোমোজোমেই যদি হিমোফিলিয়ার ত্রুটিপূর্ণ জিনটা থাকে, তাহলেই তিনি রোগে আক্রান্ত হন। আর মহিলাদের ক্ষেত্রে তাদের তো দুটো এক্স থাকে। হ্যাঁ, মহিলাদের XX ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোমে ত্রুটিপূর্ণ জিন থাকেও, অন্য এক্স ক্রোমোজোমে থাকা স্বাভাবিক জিনটা সাধারণত সেটাকে কম্পেনসেট করে দেয়। ফলে তারা নিজেরা সাধারণত আক্রান্ত হন না, কিন্তু রোগের বাহক বা ক্যারিয়ার হন। তারা রোগটা পরবর্তী প্রজন্মে, বিশেষ করে তাদের পুত্র সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তার মানে হিমোফিলিয়া পুরুষদের রোগ আর মহিলারা বাহক। ব্যাপারটা মূলত এরকম। বেশিরভাগ ক্ষেত্রেই তাই। খুব বিরল পরিস্থিতিতে মহিলারাও আক্রান্ত হতে পারেন, তবে সেটা খুবই রেয়ার। আচ্ছা, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, এটাও কি একই রকম এক্স লিঙ্কড? হ্যাঁ, সবচেয়ে কমন যে ধরনের বর্ণান্ধতা, মানে লাল সবুজ রং চিনতে না পারা, সেটাও একটা এক্স লিঙ্কড রিসেসিভ কন্ডিশন। হিমোফিলিয়ার মতোই এটাও পুরুষদের মধ্যে অনেক বেশি দেখা যায়, কারণ একটাই এক্স ক্রোমোজোম। কি হয় এতে? আক্রান্ত ব্যক্তিরা লাল আর সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে পারেন না, বা এই রঙগুলোর বিভিন্ন শেড বা আভা ঠিকমতো বুঝতে পারেন না।
দৈনন্দিন জীবনে এটা কিছু সমস্যা তৈরি করতে পারে, যদিও এটা হিমোফিলিয়ার মতো জীবনঘাতী নয়। এর বংশগতির প্যাটার্নটাও হিমোফিলিয়ার মতোই। তাহলে দেখা যাচ্ছে এই বংশগতির ধারাগুলো জানাটা কত জরুরি। মানে শুধু আমরা দেখতে কেমন হব সেটাই নয়, অনেক রোগের কারণ, সেগুলো কিভাবে ছড়ায়, কাদের হওয়ার ঝুঁকি বেশি, এই সব কিছুই বোঝা যায়। আজকে আমরা তো একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করলাম, জিন, অ্যালিল, ফিনোটাইপ, জিনোটাইপ, তারপর মেন্ডেলের সেই দারুণ সব পরীক্ষা, মোনোহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস, তার যুগান্তকারী সূত্রগুলো। হ্যাঁ, তারপর আমরা দেখলাম যে সূত্রগুলোরও কিছু ব্যতিক্রম আছে। ইনকমপ্লিট ডমিনেন্স, কো-ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল। মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় সেটাও জানলাম। আর শেষে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতার মতো কিছু জিনগত রোগের কথাও শুনলাম। এই যে আমাদের জীবনের একটা ব্লুপ্রিন্ট মানে জিনোম, সেটা কিভাবে কাজ করে তা জানাটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা। নিঃসন্দেহে। আর আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? আমরা যেভাবে দিন দিন জিনের রহস্য আরও বেশি করে উন্মোচন করছি, বংশগতির এই জটিল প্রক্রিয়াগুলো আরও ভালোভাবে বুঝতে পারছি, তাতে ভবিষ্যতে কি হতে চলেছে? আমরা কি জিনগত রোগগুলোকে পুরোপুরি জয় করতে পারব? ধরুন জিন থেরাপি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো কি আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, এমনকি আমাদের নিজেদের সংজ্ঞাই বদলে দেবে? ঠিক। আর এই সব প্রযুক্তির নৈতিক দিকগুলোই বা কী হবে? কাকে অ্যাক্সেস দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, এগুলো খুব বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা রইল, আরও গভীর আলোচনার জন্য। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর যদি বিজ্ঞানকে গল্পের মতো করে সহজে বুঝতে চাও, তাহলে আজই সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা, কারণ বিজ্ঞান এখন পকেটে।